অন্যমনস্ক মেহনুর দরজা খোলার প্রবল আওয়াজে মৃদু ভঙ্গিতে শিউরে উঠল। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে গাড়িটার দিকে দৃষ্টি দিল। সঙ্গে সঙ্গে দেখতে পেল গাড়ির সামনের সিট থেকে অদ্ভুত পোশাকের লোক বেরিয়েছে। লোকটাকে ড্রাইভার বললেও তার পোশাক আশাক মোটেও স্বাভাবিক ড্রাইভারের মতো না। মেহনুর বড় বড় চোখ তুলে ড্রাইভারকে দেখতে লাগলো। তখন মেহনুর মনে করতে লাগলো সেই ছোটবেলার স্মৃতিগুলো। গ্রামে একবার সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারি কাজে এসেছিল। তাদের পরনে ছিল অদ্ভুত রঙের পোশাক। সেই পোশাকটা দেখার জন্য বাচ্চা মেহনুর দাদাভাইয়ের হাত ঝাঁকি দিয়ে প্রশ্ন করেছিল লোকগুলো কারা। প্রত্যুত্তরে হান্নান শেখ মুচকি হাসি দিয়েছিলেন। নাতনির ছোট ছোট আঙ্গুলগুলো আদরে আগলে ধরে বলেছিলেন, দাদু ভাই, ওরা সেনাবাহিনীর মানুষ, ওরা দেশের জন্য কাজ করে। দাদাভাইয়ের মুখ থেকে অমন উত্তর শুনে অবুঝ মেহনুর আবার তাদের দিকে তাকায়। তাদের প্রত্যেকের কাছে থাকা বিশাল বিশাল বন্দুকগুলো দেখতে পেয়ে ভীষণ ভয় পায়। সেই বন্দুক দিয়ে প্রচুর মানুষ মারা যায় এমন ঘটনা দাদার মুখ থেকে শুনেছিল মেহনুর। সেই থেকেই তাদের দেখলে ভীরুতা কাজ করে ওর। মনে হয় তাদের কাছে গেলে বন্দুক ঠুকে মেরে ফেলবে। আজ একই পোশাকের মানুষ থেকে মেহনুরের পুরানো ভয়টা মনের উঠোনে ঘুরপাক খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে হাতুড়ির মতো। ধুকধুকানিটা মেহনুরকে কাঁচুমাচু করতে দেখে ড্রাইভার একটু অপ্রস্তুত হলো ঠিকই, কিন্তু অফিসারের বউকে সম্মান দেখানোর উদ্দেশ্যে মাথাটা নিচু করে সালাম ঠুকলো। ড্রাইভারকে ওরকম অবস্থায় দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না মেহনুর। এদিকে যে কুচির অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে সেদিকেও যেন বিন্দুমাত্র খেয়াল নেই ওর। ড্রাইভার নিজের কাজ সমাপ্ত করে সোজা বাড়ির অন্য দিকটা চলে যেতে লাগলো। এমন ভঙ্গিতে যেতে থাকলো যেন আগেই যথা আজ্ঞা পেয়ে গেছে ড্রাইভার। পাখির কিচিরমিচির ডাক ছাড়া দ্বিতীয় কোনো শব্দ ছিল না তখন। পরিবেশটা সোনালি রোদের আলোয় ঝলমল করছিল খুব। সোনালি আলোটা কাঁচের জানালায় তীর্যকভাবে পড়তেই মেহনুরের চোখ ধাঁধিয়ে উঠল। তৎক্ষণাৎ চোখ দুটো ছোট ছোট করে আধ বোঝা করে ফেলল মেহনুর। চট করে ডান হাতটা চোখের উপর রেখে তীর্যক আলোটা আড়াল করার চেষ্টা করলো। চোখের উপর ছায়া পেতেই চোখ দুটো খুলল মেহনুর। আঙুলের প্রতিটি ফাঁক দিয়ে দৃষ্টি চলে গেল গাড়ির চকচকে জানালায়। কাজটা ধীর গতিতে নিচে নামছে এখন। যতই নিচের দিকে নামছে ততই বেড়ে যাচ্ছে বুকের ধড়ফড় অবস্থা। মেহনুর নিজের সবটুকু চাহনি দিয়ে জানালার ভেতর স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। চোখের সামনে ওই মানুষটার মুখ যত পরিদৃষ্ট হচ্ছে ততই বাঁ হাতের মুঠোয় ধরা কুচিগুলো ভয়ঙ্করভাবে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। বিস্ময়ে বড় হচ্ছে চোখের চক্ষুতারা, নির্বাক হচ্ছে মুখের ভাবভঙ্গি। জল দিয়ে সেট করা চুলগুলো আজ অন্যান্য দিনের তুলনায় স্মার্টলি ব্রাশ করা। গাল দুটোর অবস্থা ক্লিন শেপ দেখা যাচ্ছে। চোখে ব্রাউন স্ট্যান্ডার্ডের সানগ্লাস লাগানো তার। মুখে কোনো হাসি নেই। সজাগ চাহনিটা আজ চশমার জন্য দেখা যাচ্ছে না। মুখটা কেমন শক্ত কঠোর করে রেখেছে। দেহভঙ্গিতে প্রকাশ পাচ্ছে আলাদা গাম্ভীর্য মূর্তি, যা ছিল না কোনোভাবে। ব্রাউন সানগ্লাসটার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিটা সোজা মেহনুরের দিকে পড়ল এবার। মেহনুর সেকেন্ডের ভেতর থতমত খেয়ে চোখ নামিয়ে ফেলল। জোরে একটা ঢোক গিলল, লম্বা একটা নিঃশ্বাস নিল। আবারও হতবিহ্বল চাহনি নিয়ে মাহাতিমের দিকে তাকালো। মেহনুরের হাঁসফাঁস অবস্থা দেখে গম্ভীর মুখে ধীরে ধীরে কিরণ ফোটার মতো হাসি ছলকে উঠল মাহাতিমের। মুচকি হাসিতে হেসে দিলে মাথাটা ডানে বামে হালকাভাবে নাড়াতে লাগলো সে। খট করে দরজাটা খুলে বাইরে পা রাখলো মাহাতিম। সিট থেকে বাইরে বেরোতেই হাঁ করে চোয়াল ঝুলালো মেহনুর। আশ্চর্য দৃষ্টিতে মাহাতিমের দিকে চোখ বুলাতেই চশমার দুই ডাঁট ধরে সানস খুলল মাহাতিম। মেহনুরের দিকে এগিয়ে আসতেই হাতটা পেছনে ঘোরালো সে। সিটের থেকে হাতটা তাক করতেই চালান দিল চশমাটা। অমনি চশমাটা গদিতে বাড়ি খেয়ে একটু দূরে ছিটকে পড়ল। মেহনুর ক্ষণকালের জন্য মাহাতিমের দেখতে পেয়ে বাঁকা হাসি হাসছে মাহাতিম। নাকের মাথাটা রক্তিম দেখে ঠোঁটের হাসিটা বেড়ে গেছে ওর। চোখের অবস্থাটা কতটা নাজেহাল হয়েছে সেটা আর বলার প্রয়োজন রাখে না। মাহাতিম ডানে বামে একবার চোখ ঘোরালো। আশপাশে কোনো কাকপক্ষীও নেই, সেটার হিসেব বুঝে ভালোভাবে আশ্বস্ত হলো। মেহনুর উজবুক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনুরের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো মাহাতিম। চোখের পলকে দু হাত এগিয়ে মেহনুরের খুলে আসা চুলগুলো খোপা পাকাতে থাকলো। কুচি ধরা হাতটা বৈদ্যুতিক শঙ্খার মতো ছট করে ছেড়ে দিল মেহনুর। কুচিগুলো একের পর এক পড়ে গিয়ে পায়ের কাছে জড়ো হয়ে গেল।
খোপা পাকা থাকা মাহাতিম খানিকটা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকালো। কুচিগুলো যে ওর জন্যই নষ্ট হয়ে গিয়েছে। হাসিটুকু ঠোঁটে রেখে মেহনুরের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাচ্ছ কালকের মতো আবারও তোমাকে স্পর্শ করি? মেহনুর উত্তর দিল না কোনো। চোখের সামনে শুভ্র পোশাকের ব্যক্তি দেখে হৃদযন্ত্র বেকায়দায় ধকধক করছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে ফাঁকা মাঠের মতো খাঁ খাঁ করছে যেন। বুকটায় যেভাবে ধকধক ছন্দে তাল উঠেছে, প্রচণ্ড উৎকণ্ঠায় হাঁসফাঁস করতে করতে পিছিয়ে যাচ্ছে মেহনুর। কাল রাতেও যে মানুষটা স্বাভাবিক ব্যক্তির মতো শুয়েছিল, যার হাতটা টেনে নিজের অবুঝ মনকে শক্ত করেছিল, আজ তাকে অন্য বেশে দেখে তালগোল পাকিয়ে ফেলেছে মেহনুর। বলিষ্ঠ দেহে আষ্টে পৃষ্ঠে ঢেকে আছে সাদা টানটান পোশাক। সাদা শার্টের নিচে ঢেকে আছে গত রাতের প্রশস্ত বুকের জায়গাটা। সাধারণ প্যান্টের বদলে আজ দেখা যাচ্ছে সাদা রঙের প্যান্ট। কোমরের বেল্টটাও যেন অদ্ভুত রকমের আজ। ইন করা শার্টটা সুকৌশলে বেল্ট দিয়ে আটকে রেখেছে মানুষটা। বুকের ডান পকেটে লেগে আছে বিভিন্ন ধরনের ব্যাজ। সেই ব্যাজ যে এক একটা দুর্ধর্ষ অর্জনের চিহ্ন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। প্রতিটি ব্যাজের দিকে একবার একবার করে চোখ বুলালো মেহনুর। শরীরের রক্ত যেন টকবক করে ছুটে যাচ্ছে তার। হৃৎপিণ্ডের দ্রুত ক্রিয়ায় বিবশ লাগছে নিজেকে। মেহনুরকে অবসন্ন দেখে বিষয়টা ধরতে পারে মাহাতিম। তৎক্ষণাৎ আর দেরি না করে হাতটা খাপলে ধরে ওর। যতটা দূরে গিয়েছিল মেহনুর, সেটা ধুলোর মতো ঘুচিয়ে দিয়ে কাছাকাছি আনলো তাকে। ফর্সা চিবুকটা ডান হাতে ছুঁয়ে মুখটা নিচে নামালো মাহাতিম। চোখ দুটো এগিয়ে মেহনুরের কপালে গাঢ় চুমু দিতে গিয়ে থেমে গেল। মেহনুর তীব্র উৎকণ্ঠায় ক্ষণিকের জন্য শ্বাস আটকে রেখেছিল। সেই ক্ষণিকের মুহূর্ত যখন আর সম্পন্ন হলো না, তখন বাধ্য হয়ে চোখ খুলল মেহনুর। সাথে সাথে মাহাতিমের মুখটার দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা গেল না। যতবার জোরে জোরে দম নিচ্ছে, ততই নাসা পথে সুগন্ধ পারফিউমের সুবাস প্রবেশ করছে। নিজেকে অন্য ভুবনে আবিষ্কার করতে হঠাৎ যেন কানে শান্ত সুরটা ভেসে এলো। তুমি কি একা থাকতে পারবে মেহনুর? রাতে যে আমি থাকবো না কিভাবে থাকবে? কাল রাতে একটু আশা করিনি, বিশ্বাস করো। তোমার পেটে আমার হাত ছিল, মানে তুমি আমার হাত টেনে ঘুমিয়েছ। তুমি আমাকে কতখানি বিশ্বাস করে এবার বুঝতে পেরেছো? তুমি তো নীরবেই তোমার সবটুকু বিশ্বাস আমায় দিয়ে দিয়েছো। এখন কি থাকতে পারবে? কোনো উত্তর নেই মেহনুরের। বুক ফুলিয়ে জোরে দম নিতেই নিচের ঠোঁটটা উপরের ঠোঁট দিয়ে আবদ্ধ করলো সে। একবার মাহাতিমের প্রশ্নসূচক দৃষ্টির দিকে তাকালো, এরপর দৃষ্টি ঘোরালো মাহাতিমের বুকের বাঁ পাশটার দিকে। সেখানে সূর্যের আলোতে চকচক করছে কালো সোনালির আয়তাকার নেমপ্লেটটা। নেমপ্লেটের প্রতিটি অক্ষর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে পড়তে লাগলো মেহনুর। এম আনসারি ইংরেজি বর্ণমালায় লেখা চারকোনা নেমপ্লেটটার উপর থেকে দৃষ্টি সরালো মেহনুর। এদিকে মাহাতিম নীরবে নিজের হাত দুটো নামিয়ে ফেলল। মেহনুর বাকহীন ভঙ্গিতে তাকিয়েছিল। মাহাতিমের প্রতি বিন্দুমাত্র বিশেষ অভিব্যক্তি প্রকাশ না করে ঝাপসা চোখে তাকালো সে। রাগে, ক্ষোভে, অভিমানে, তীব্র আক্ষেপে বলতে লাগলো, আপনার আসল পরিচয়টা আগে জানলে আমি হয়তো কোনোদিন আপনাকে চাইতাম না, কোনোদিন চাইতাম না। আপনি চলে যান, আপনি এক্ষুনি চলে যান, আপনাকে চাই না, চলে যান। অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো বলতেই হু হু করে কেঁদে উঠল মেহনুর। কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে মাহাতিম। বাক্য ফুরিয়ে, শব্দ হারিয়ে মিউড়ো হয়ে গেছে সে। হতবাক নির্বাক অবস্থাটা না কাটাতেই বাঁ হাতের কবজিটায় টিকটিক করা ঘড়ির দিকে সময় পরখ করল। এখনও হাতে যতটুকু সময় আছে সেটা ওর জন্য যথেষ্ট সময় নয়। ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা প্রবল। তবুও হাতে নাতে রিস্কটা নিয়ে ধাম করে গাড়ির দরজাটা পা দিয়ে আটকালো মাহাতিম। মাহাতিমের পরিবর্তিত রূপ দেখে বিচলিত হলো মেহনুর। ভাববার সময় না পেতেই ডান কবজিটা চোখের পলকে মাহাতিমের হাতের বলয়ে চলে গেল। মাহাতিম বেপরোয়াভাবে কোলে তুলল মেহনুরকে। আশপাশে দৃষ্টি না দিয়ে গ্যারেজটার দিকে হনহন করে এগিয়ে গেল। এদিকে দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাচ্ছে মাহাতিমের ভাই বোন ও বন্ধুর দল। দুপাশের সদর দরজার চিপায় লুকিয়ে লুকিয়ে দুজনের অবস্থা দেখছিল ওরা। মিয়া বিবি মিলে কি সিন সিনারি দেখায় সেটার জন্য উন্মুখ হয়েছিল। অথচ মাহাতিমের অমন যাওয়া দেখে সবকটা হতাশ হলো। মাহাতিম টের পেল কিনা এখন সেটা নিয়ে চিন্তা হচ্ছে।
যদি মাহাতিম সত্যি সত্যি টের পেয়ে যায় তাহলে একটারও গায়ে চামড়া থাকবে না। ছাল তুলে খাল বানিয়ে সেখানে কুমির চাষ করবে মাহাতিম। ভয়ে সবার বুকটা দুরুদুরু করছে। নীতি ওদের সঙ্গ দেওয়ার জন্য নিজের নির্বুদ্ধিতার উপর লজ্জা বোধ করছে। যদি মাহাতিম নীতিকে ধরে ফেলে তাহলে কানটা ছিঁড়ে কোথায় ভাসিয়ে দেবে কে জানে। দরজার দুধারে চিপা থেকে সবগুলো বেরোলো তখন। সবার মুখের উপর ভয়ের ছায়া নেমে এসেছে। মুখগুলো কালো হয়ে ভয়ের আশঙ্কায় উসকুস করছে। সিয়াম ছিছি ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বলল, তোরা কি নাস্তার সময় আমার পানিতে কিছু মিশাইছিলি? আমি কি নেশা করেছি? লা হাওলা, এটা কি করলাম? এখন যদি মাতিন ধৈর্য ফেলে আমার মান ইজ্জত কই থাকবো? কি মুখ নে ওর সামনে বন্ধুর পরিচয় দিমু? শালার পুঁতে তো আমারে লাথা শেষ করব। সিয়ামের কথা শেষ না হতে রাগী সুরে সৌভিক বলল, আমি বারবার তোদের না করছিলাম, বারবার বলেছিলাম এমন শয়তানি করিস না। ওরা জামাই বউ, ওদের প্রাইভেসিটা অ্যাটলিস্ট ছেড়ে দে। তোরা কি ভুলেও আমার কথা শুনছিলি? এখন ভয় পাস কিসের জন্যে? সৌভিকের কথায় চটে উঠল তৌফ। সাথে সাথে সৌভিকের পিঠে দুম করে এক ঘা বসিয়ে ছাড়ল। সৌভিক চোখ রাঙানি দিয়ে তাকালে টকবগের রাগটা আরও দু দফা দেখালো তৌফ। তখনই তৌফের কাজে বাধা দিয়ে হাই হাই কণ্ঠে বলল সিয়াম, আরে ভাই থাম তোরা, প্লিজ এমন করিস না, আপাতত থাম। আগে দেখ মাতিম গ্যারেজে ঢুকছে নাকি। ওর ভাবসাবে তো মনে হইল ভাবিরে গোলা টিপে ধরবো। সিয়ামের কথাটা শেষ করতে দেরি অমনি পেছন থেকে শান্ত শক্ত কণ্ঠ ভেসে এলো। সবাই একযোগে সেদিকে তাকালো। তখনই মাহাদিকে দেখতে পেল। মাহাদির হাতে মার্জার অ্যান্ড্রয়েড ফোনটা দেখে সবাই সরু দৃষ্টিতে তাকালো। মাহাদি চুপচাপ হেঁটে আসতে আসতেই ফোনটা 3/4 প্যান্টের ডান পকেটে পুরল। সিয়ামের ভীত মুখটার দিকে স্বাভাবিক দৃষ্টিতে বলতে লাগলো, তোমরা যে এক একটা বোকা এটা নিয়ে সন্দেহ নেই। দরজাটা চিপাই না লুকিয়ে জানলার পাশে লুকাতে পারতে। ভাইয়া তোমাদের দেখেনি, বুঝেছো? ভাইয়ার অ্যাট্রাকশন এখন আমার বউয়ের দিকে। আমার বউ যে বিদায় না দিতে পেরে কাঁদছিল, সেটার জন্য ভাইয়া এসেছে। এখন হাত পাট গুটিয়ে নিজেদের রুমে যাও, তাদের বিরক্ত করো না। মুরব্বির মতো বয়ান দিয়ে আবার ফোনটা বের করলো। পাবজির গেমটা বের করে সেটা স্টার্ট করতে করতে রুমে চলে গেল মাহাদি। নিজেদের বোকামির ধরনটা সামান্য একটা পুচকে ছেলে ধরিয়ে দিচ্ছে, এর যে লজ্জার ব্যাপার হয়। সবাই নিজেদের দিকে চাওয়াচাই করলো। নিজেদের গাধামির অবস্থা দেখে তখন সবাই একসাথে নিঃশ্বাস ছাড়লো। মাতিমের রাগ দেখে সবাই মনে মনে চিন্তায় ডুবে আছে। নীতি অসহায় দৃষ্টিতে মুখ তুলে সবার দিকে চোখ বুলাতে বুলাতে বলল, কি বিপদ হলো এটা? কেন হলো? ভাইয়া এই মুহূর্তে রেগে যাওয়াটা শুভ লক্ষণ নয়। আমরা চিন্তা নিয়ে ভয় পেয়েছিলাম, সেটাই কেন হলো? যদি মেহরুন রজনী মামির ভাগ্নির ব্যাপারে জেনে যায় তখন কি হবে? আর কত ঝামেলা হবে রে ভাই। কেউ কি এ ব্যাপারে ভেবেছো? আমরাও তো থাকছি না, তোমরাও চলে যাচ্ছ। মেহরুন তো একটু শান্তি পাবে না সৌভিক ভাই। আমি আর ভাবতে পারছি না সামনে কি হবে। কেউ তো বলো, টেনশনে আর থাকা যাচ্ছে না। অন্ধকার গ্যারেজের দিকে পা চালাতে দেখে প্রচণ্ড ভয় পেল মেহনুর। সাথে সাথে মাহাতিমের শক্ত হাতের বাহুবন্ধনে ছটপট শুরু করলো। মাহাতিম শক্ত চাহনি দিয়ে এক পলক ভয়ার্ত মুখটার দিকে তাকালো, এরপর চোখ ঘোরালো গ্যারেজের দিকে। মেহনুর যেভাবে নড়াচড়া শুরু করেছে এতে মস্তিষ্কের ভেতর টকবক করছে ওর। রাগে ইচ্ছে করছে এখনই কিছু একটা ঘটিয়ে ফেলতে, এখনই নিজের জঘন্যতম রূপটা দেখিয়ে দিতে। কিন্তু মেহনুর সেটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। মাহাতিম নিজের ভয়ানক রাগটা দাঁতে চেপে পেশিবহুল হাত দুটো আরও কঠোর করে নিল। অমনি মেহনুরের ছোট্ট দেহটা মাহাতিমের শক্ত হাতের বলয়ে গুটিসুটি হয়ে গেল। বুকের সাথে কাঁদো কাঁদো মুখটা ঠেকে গেল তৎক্ষণাৎ। আসন্ন বিপদ নিয়ে ভাবনা হতেই অশান্ত ধারায় দু চোখের অশ্রু ছেড়ে দিল মেহনুর। মাহাতিমের সাদা কলারটা আর শক্ত করে ধরল না। ডান হাতের 5টি আঙ্গুল দিয়ে সাদা কলারটা ধরেছিল। ধীরে ধীরে সেখান থেকে হাত নামিয়ে ফেলল মেহনুর। চোখের সামনে আর কোনো কিছু দেখতে পেল না। সূর্যের শেষ আলোটা চোখ থেকে সরে যেতেই অন্ধকার নেমে এলো সর্বত্র। কানে শুধু শুনতে পেল গ্যারেজের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে সবার অবস্থা বিমর্ষ হয়ে আছে। বিষণ্ণতায় ডুবে আছে সবার চিন্তা চেতনা। মাহাতিম এই মুহূর্তে কি করবে, কি করছে সেটা নিয়ে কারোর বিশেষ মাথা ব্যথা নেই।
আপাতত একটাই চিন্তা, বাড়িতে খুব শীঘ্রই রজনী মামি আসছে। রজনী মামি ভোর 6টায় ট্রেনে চেপে রওনা দিয়ে ফেলেছে। দুপুর 12টা কি 1টার মধ্যে এখানে সশরীরে উপস্থিত হবে। এই মহিলার ব্যাপারে কেউ আজ পর্যন্ত গলা চড়িয়ে কথা বলতে পারেনি। কারো দুঃসাহস নেই রজনী ইবনাতের সাথে ঝগড়া বা তর্ক করার। মহিলার আসল পরিচয়, তিনি একজন বিধবা, মাহাতিমের মরহুম মামার স্ত্রী। স্বামী ইন্তেকালের পর তার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়নি তার রুষ্ট স্বভাবের আচরণে। বিধবা হিসেবে সাদামাটা পোশাক আশাক পরাটা বাহুল্য বলা চলে, কিন্তু রজনী ইবনাতের ক্ষেত্রে সবটাই উল্টাপাল্টা দেখা যায়। কঠোর মেজাজের মহিলা হিসেবে সমাজের সর্বত্র তার পরিচিতি ছড়িয়ে গেছে। মাঝে মাঝে মার্জাও তার কাছে চুপ হয়ে যায়। বড় ভাইকে যথেষ্ট সম্মান করত বলেই ভাবির প্রতি সমীহ দেখায়। মার্জা ছোট থেকেই হান্নান শেখের পরিবারে ভালো সখ্যতা গড়েছিল। আলাদা প্রীতিপূর্ণ টান ছিল সবার প্রতি। কিন্তু বড় ভাই যেমন শৌখিন চিন্তার ছিল, তেমনি ছিল উগ্র প্রকৃতির। জাকির মেশকাত শহরের হাওয়ায় বেড়ে উঠেছিল। শহরে যত বিধ্বংসী চিন্তা চেতনা থাকতে পারে সবটাই সে ধারণ করেছিল। দু ভাই বোনের মধ্যে এতটাই দূরত্ব ছিল, মার্জা কখনো ভাইয়ের কাছে যেতে চাইতো না। জাকির পড়ালেখার টানে শহরেই থাকতো। সেই শহরেই ব্যবসার ঘাঁটিটা স্থাপন করে ফেলে। দিনকে দিন ফুলে ফেঁপে ওঠে তার ব্যবসার বিস্তার। নাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে দিক বিদিক। মার্জা যখন প্রথম সন্তানের সুখবর নিয়ে অন্তঃসত্ত্বা হলো, তখনই জাকির ধুমধাম করে বিয়ে করলেন রজনী ইবনাতকে। শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিদেশেও ব্যবসার প্রসার ঘটাতে থাকলেন। কিন্তু ভাগ্যের চূড়ান্ত সত্যের কাছে হেরে গিয়ে দুনিয়া ত্যাগ করলেন তিনি। ফুসফুসের রোগকে জয়ী করে রুহ ছাড়লেন একদিন। তাসের খেলাঘরের মতোই ওনার সব ব্যবসা ধুলোর মতো ভেঙে গেল। চতুর্দিকে ঋণ কর্য বাঁধিয়ে রজনীকে যখন একা ফেলে গেলেন, তখন মাহাতিমের বাবা নিজের উদারতার পরিচয় খোদাই করে বিধবা মহিলাকে আশ্রয় দিলেন। মার্জাও স্বামীর সিদ্ধান্তে জুৎসই রাজি ছিল। তখন থেকেই রজনীকে পরিবারের সদস্য রূপে গ্রহণ করে সবাই। সবকিছু বহু বছর যাবৎ ঠিকঠাক থাকলেও মাহাতিমের বাবা যখন পরলোকগামী হলো, তখন থেকেই দেখা গেল আসল চরিত্র। মার্জার সাথে যথেষ্ট অমায়িক সম্পর্ক রজনীর। মনে মনে মিল হলে সম্পর্ক যেমন মধুর হয়, ঠিক তেমনটাই বলা উচিত। বিশ্বাসের স্থানটা কঠোরভাবে আয়ত্ত করেছে মহিলা। মাঝে মাঝে মাহাতিমের চেয়েও রজনীর প্রতি বিশ্বাস কাজ করে প্রবল। মাহাতিম এ নিয়ে আগে থেকেই ক্ষুণ্ণ অনুভব করে, কিন্তু মাকে কষ্ট দিয়ে বাক্য খরচ করেনি সে। রজনীর আসল চরিত্র নীতিপ্রীতিদের কাছে বহু আগেই ধরা পড়েছে। তার সুবাদে একে একে ধরা পড়েছে সবার কাছে। মাহাতিমের বিচক্ষণ বুদ্ধির কাছে রজনী কখনো নিজেকে ধরা দিতে দেয়নি। মহিলা সবসময় জানত মাহাতিম তার বাবার চেয়েও কয়েক ধাপ বেশি চতুর। চালাকির প্রতিযোগিতা ছাড়াই মাহাতিমকে তিনি বিজয়ী ঘোষণা করতে বাধ্য। তিনি খুব সতর্ক থাকেন মাহাতিমের জন্য। বিশেষ করে মাহাতিম যখন ছুটি কাটাতে বাড়িতে আসে, তখন তিনি ইচ্ছে করেই নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এবারের ঘটনা আগের মতো সোজাসাপটা নয়। মাহাতিম এবার পরিবার নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছে, এটা নিয়েও চিন্তাগ্রস্ত সময় কাটিয়েছে রজনী। মাহাতিম যদিও বিয়ে ঘটিত সম্পর্কের দিকে আকৃষ্ট নয়, মেয়েদের প্রতিও তার ইন্দ্রিয় সংযত থাকে, তাই তিনি চিন্তাযুক্ত ছিলেন বলা চলে। মাহাতিম যদিও বিয়ে ঘটিত সম্পর্কের দিকে আকৃষ্ট নয়, মেয়েদের প্রতিও তার ইন্দ্রিয় সংযত থাকে, তাই তিনি চিন্তামুক্ত ছিলেন বলা চলে। নিজের একমাত্র ভাতিজির সাথে বৈবাহিক সম্পর্ক করার চিন্তা সেই শৈশব থেকে ছিল ওনার। মাহাতিমের আচার আচরণ ছোট থেকেই ওনার বিশেষভাবে পছন্দ। বয়সের সাথে সাথে আচারনিষ্ঠ হওয়ার পাশাপাশি সৌষ্ঠব্য দেহের মাহাতিম মেয়েদের নজরে সর্বত্রভাবে আকর্ষণীয়। নিজেকে বাধা ধরা নিয়মের মধ্যে না রাখলেও মেয়েদের সংস্পর্শে আসার সুযোগ হয়নি। সেনাবাহিনীর বয়েজ স্কুলগুলোতে কড়া নিয়মের মধ্যে বড় হয়েছে সে। বাবার নীতির তত্ত্বকে মনে প্রাণে বিশ্বাস করে শিক্ষার প্রতিটি স্তর পার করেছে। আজ সেই রজনীর জন্য কারো মনে শান্তি নেই। রজনী নিশ্চয়ই মেহনুরকে দেখে প্রফুল্ল বোধ করবে না। মাহাতিমের অনুপস্থিতিতে কী ধরনের আচরণ দেখাতে পারেন সেটা নিয়ে সংশয়ে ভুগছে সবাই। নীতি কল্পনা করার চেষ্টা করল,
রজনী মামি মেহনুরকে পুরো বাড়িতে একা পেয়ে চোখ বন্ধ করে ফেলল নীতি। সম্পর্কের দিক দিয়ে মেহনুর যতই বড় হোক, বয়সের অঙ্কটা চিন্তা করলে মেহনুরের প্রতি মায়া লাগে। গ্রামের ভদ্র পরিবার থেকে নরম স্বভাবের মেয়েটা সত্যিই ভেতর থেকে কোমল। তার মধ্যে কোনো খাদ নেই, খুঁত নেই, খুসখুসে স্বভাবও নেই। একবার যদি মাতিম নামক বীজটি মনের ফসলি জমিতে বপন করা হয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যত্ন করবে মেহনুর। ভালোবাসার অনভিজ্ঞ মেহনুর একটু একটু করে মাহাতিমের সৌহার্দ্যে নিজেকে অভিজ্ঞ করতে শিখছে। ধীরে ধীরে মন বাড়িয়ে ছুটছে, অনুভূতির জগতে পা ফেলে নবফুলের মতোই প্রস্ফুটিত হচ্ছে। নীতি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মেলল, পিঠের পেছন থেকে সোফার কুশন নিয়ে কোলে রাখলো, শান্ত সুরে উদ্বিগ্ন তাদের হাতে কণ্ঠে কিছু বলল, করার নেই। এই মুহূর্তে রজনী মামির আশাটা যেমন আশ্চর্যজনক, তেমনি চিন্তার বিষয়। আমার খুব চিন্তা হচ্ছে মেহরুনের জন্য। মেয়েটা গ্রাম থেকে এসেছে, ও শহরে কিছু চেনে না, জানে না, দেখেনি। ওর শেফালি চাচিটা মাহতিম ভাইয়ের জন্য আগাতে পারেনি, কিন্তু রজনী মামির বেলায় কি ঘটবে সেটা আর বলার আয়ত্ত রাখে না। মামি যেন একাই আসুক, সেই দোয়াই করো। যদি ওনার ভাইয়ের মেয়েকে সঙ্গে নিয়ে আনেন তাহলেই কিন্তু বিপদ, মেহরুনকে একদম জ্বালিয়ে মারবে। মেয়েটা চিনতে খানিক। সবাই ড্রয়িং রুমের সোফায় উদ্ভ্রান্তের মতো বসে আছে, চিন্তিত মুখে, কারো কোনো হাসি নেই। সবাই নিজেদের চিন্তাভাবনা নিয়ে ব্যাপকভাবে মশগুল। মাহদি চুপচাপ সোফায় বসে সবার দিকে তাকিয়ে আছে। নীতির কথা শুনে আবারও উদাস দৃষ্টিতে সদর দরজার বাইরে তাকালো। থমথমে পরিবেশে ছেদ ঘটিয়ে স্বামীক বলে উঠল, একটা ব্যাপার বলো তো, মাহাতিম ভাই সিভিল ড্রেস না পরে ইউনিফর্ম পরেছে কেন? সবসময় তো সিভিল ড্রেসেই যেতে দেখতাম। ভাই কি ডিরেক্টর হেড অফিসে যাবে নাকি? স্বামীকের উত্তরটা দেওয়ার জন্য বিরস মুখে বলল তৌফ, মাহতিমের ছুটি যে কালকেই শেষ, এই ব্যাপারে জানোস কেউ? জানোস না? ওর ডিউটি আজকের থেকে শুরু। বিকেল 4টার মধ্যে ওর হাজিরা দেওয়া লাগবো। না দিতে পারলে ওর জন্য কেমন ব্যাপার হইব ওইটা একেবার ভাবিস। তৌফের কথা শুনে চকিত তাকালো সবাই। কপালে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। বলে কি, যদি আজকে থেকে মাহাতিমের ডিউটি শুরু হয় তাহলে ও এখনও রওনা দেয়নি কেন? ও কখনো কাজ নিয়ে দেরি করেছে কিনা কেউ চেষ্টা করেও মনে করতে পারল না। না জানি মেহনুরের কপালে কী ধরনের শনি আছে, ওর জন্যই তো যাওয়া নিয়ে বাধা খেয়েছে। তৌফের কথার প্রেক্ষিতে ফারিন বলে উঠল, ভাইয়া লেট হলে সমস্যা হবে। সমস্যা হলো রজনী মামির পেশেন্স নিয়ে। ভাইয়া নিজের অফিসিয়ালি কাজগুলো স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। এখন জাস্ট প্রে করো রজনী মামির ভাতিজা যেন না আসে। ফারিনের কথায় নীরবে সম্মতি জানালো সবাই। রজনীকে ট্যাকেল দেওয়াটা কঠিন হলেও তার ভাতিজিকে সহ্য করা দুঃসাধ্য ব্যাপার। ওই মেয়ে যদি একবার এই বাড়িতে পা ফেলে তাহলে সহজে এখান থেকে যেতে চায় না। নিজেকে উচ্চ বংশের মেয়ে ভাবতে ভাবতে মনের ভেতর ভালোই অহংকার জন্মে গেছে। ছোট থেকেই বাড়ি গাড়ি মান যশ নিয়ে আলাদা ধরনের গর্ব রয়েছে। রজনীর ইচ্ছেতে তার ভাতিজি দিনের পর দিন মাসের পর মাসও এ বাড়িতে পড়ে থাকে, তবুও মার্জা এতে আক্ষেপ বোধ করে না। অনেকক্ষণ পর নিজের চিন্তা জগৎ থেকে বের হলো সিয়াম। সকলের দিকে একবার একবার করে চোখ ঘোরাতেই বিচক্ষণ ব্যক্তির মতো বলতে লাগলো, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। রজনী মামি যদি মেহনুর ভাবের ক্ষতি করে, মাথিম দেশের যে প্রান্তে থাকুক ডাইরেক্ট অ্যাকশন নিতে দেরি করবে না। আমি ওর নেংটা কাল থেকে চিনি। ওর ভিতরে কি বাস করে এইটা বাইরের কেউ আন্দাজ করতে পারবো না। ওর তেজের পরিমাণ যদি বাড়াড়ে থাক আর কইলাম না, খালি একটা কথাই বলবো, ওর জিনিসে যদি কেউ হাত দেয় তাহলে মামা হিন্দিলালেও চোপা রাখবো। তরুণের পা কিন্তু জীবনও ঠিক হইব না। আর ওর টুনটুনিতে খালি একটা লাথি মারছিল, অমনি শালার বেটারিগিরি জন্মের লিগে শেষ। বাকি জীবন যদি বাঁচে তাহলে ওর জীবনে সুখ ফুক নেই। উদাহরণ খালি একটা দিলাম, আর যদি শুনতে চাস তাহলে কিন্তু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবো। থমথমে পরিবেশে তপ্তকর হাওয়া বয়ে গেল। সবার মধ্যে যে উদাসীনতা দেখা যাচ্ছিল সেটা এখন বিন্দু পরিমাণ নেই। ঠোঁটে মুখে অদ্ভুত ভঙ্গির হাসি ঝুলছে সবার, চকচক করছে চক্ষু জোড়া। মাহাতিমের পুরনো দিনের ঘটনাগুলো স্মৃতিচারণ করতেই তৃপ্তিসূচকের হাসি ঝুলছে সবার। অন্ধকার গ্যারেজের ভেতর ফিসফিস ধ্বনির শব্দ শোনা যাচ্ছে। শব্দটা দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে।
গ্যারেজে আলো বাতাস না থাকার জন্য শব্দ করে নিঃশ্বাস টানছে মেহনুর। গলা শুকিয়ে শুকনো কাঠের মতো খড়খড় লাগছে। ডান হাতটা এখন মাহাতিমের ঘাড়ের উপর রাখা। মাহাতিম যে জিপের উপর বসিয়ে নীরব ঘাতকের জোর খাটাচ্ছে সেটা ধরতে পেরেছে মেহনুর। কোনো প্রকার গর্হিত কাজ না করলেও একটু পরপর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। সেই শব্দটা কিসের শব্দ সেটা অন্ধকারের জন্য ধরা যায়নি। মেহনুরের একবার মনে হয়েছিল মাহাতিম হয়তো কিছু একটা ভাঙছে, আবার মনে হয়েছিল কিছু একটাতে ঘুষি মেরেছে, কিন্তু আসল ঘটনা কি সেটা পরিষ্কারভাবে ধরার সুযোগ নেই। মেহনুর কান্নার জন্য চোখ মেলে তাকাতে পারছে না। চাপা কান্নার জন্য চোখের পাতা ভারী হয়ে ফুলে গেছে। নাক দিয়ে নিঃশ্বাস টানতে হিমশিম খাচ্ছে খুব। মনকে শক্ত করে মাহাতিমের উদ্দেশ্যে কাঁপা কাঁপা সুরেই বলতে লাগলো, আপনি আপনি আমার উপর জোর খাটালে খুশি হন? কেন এভাবে ধরেছেন? কথাটা যেন গায়ে লাগলো মানুষটার। মেহনুরের হাতটা ঘাড় থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শক্ত জুতোর আওয়াজ হতেই মেহনুর বুঝতে পারল মাহাতিম কয়েক কদম পিছিয়ে গিয়েছে। একটু অবাক হলো মেহনুর, মুখে কিছু বলল না। অন্ধকারের মধ্যে অবুঝ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মাহাতিমের উপস্থিতি, মেজাজের অবস্থা, মুখের দশা কোনোটাই মেহনুর আঁচ করতে পারল না। বাঁ হাতের উল্টো পিঠে ভেজা ভেজা চোখ দুটো মুছল। গালটাও হাতের তালুতে খানিকটা মুছে নিল। নাক টেনে পিটপিট করে তাকাতেই আকস্মিকভাবে সমস্ত দেহের উপর রোমাঞ্চকর অনুভূতির শিহরণ বয়ে গেল। নিঃশ্বাসের উত্তাপ বেড়ে উঠল দ্রুত। চাঞ্চল্যকর হৃদয় চর্মনিয়ে উঠল। দুটো হাতের মুঠো যেন আঁকড়ে ধরল ঘাটটা। নখদর্পণে খামচে ধরল ষাঁড়ের চামড়ার স্তর। চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগলো মেহনুরের। চোখ দুটো বন্ধ করে রাখলো কয়েক মুহূর্ত। নিচের ঠোঁটটা শক্ত করে দাঁতে কামড়ে রাখলো মেহনুর। এক পর্যায়ে বাঁ হাতটা ঘাড় থেকে নামাতে লাগলো আস্তে ধীরে। প্রশস্ত কাঁধটার উপর হাত রেখে আবার মুঠোবন্দি করে খামচে ধরল মেহনুর। অমনি ঠোঁট ভেদ করে অস্ফুট সুরে কুকিয়ে উঠল। তবুও খামচানো হাতটা কাঠটাকে ছাড়ল না। আগের মতোই দৃঢ়তার সাথে আঁকড়ে ধরল। কাঁধে থাকা সিলভার রঙের স্টারগুলো মেহনুরের বাঁ হাতের তালুতে বিঁধে যাচ্ছে। হাতটা ক্রমশ রক্তাক্ত হচ্ছে। মাহাতিমের জেল মাখা চুলগুলো মেহনুরের চোয়ালের সাথে স্পর্শ হচ্ছে বারবার। অদম্যভাবে মেহনুরের গলায় গাঢ় চুম্বনের উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে তখন। মেহনুর বিবশ হয়ে পড়ছিল মাহাতিমের উষ্ণ সাহচর্যে। ধাক্কা দিয়ে সরানোর মানসিকতাও কাজ করছিল না যেন। ভয়াবহ ক্ষোভটাও ধূলিসাৎ হয়ে উবে যাচ্ছিল মেহনুরের। ডান হাতটা ঘাট থেকে নামাতে নামাতে ক্লিন শেপের হালকা ধারালো গালটায় পরম মায়ায় রাখল। ওই মুহূর্তেই সকল আদরটুকু সমাপ্ত করে ঝড়ের মতোই ছেড়ে দিল মেহনুরকে। দ্রুত গতিতে মুখ ঘুরিয়ে চলে গেল গ্যারেজের বদ্ধ দরজার দিকে। মেহনুর শব্দ উৎসের দিকে কপাল কুঁচকে তাকাতেই তৎক্ষণাৎ চোখে আলো লাগলো ওর। সাথে সাথে চোখ খিচুনি দিয়ে মাথা নোয়াতেই কিছুক্ষণের মধ্যে আলোর ভেতর চোখ সইয়ে ফেলল। স্বাভাবিকভাবে চোখ পিটপিট করে তাকাতে নিলে হঠাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো সামনের দিকে তাকালো মেহনুর। তখনই দেখতে পেল গ্যারেজের দরজা খোলা আর সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবারে স্পষ্ট চোখেই দেখতে পেল সাদা গাড়িটা গেট পেরিয়ে চলে যাচ্ছে। সেটা আর ফিরে আসার ভঙ্গিতে নেই। মেহনুর জিপে বসা অবস্থায় হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে পরক্ষণে চোখ নামিয়ে কোলের দিকে তাকালো। নিজের ব্যথাযুক্ত ডান হাতটা আসলে বেশ খানিকটা কেটে গিয়েছে। সাদা ইউনিফর্মের দু কাঁধে সিলভার রঙের স্টার লাগানো ছিল। কাঁধটা যখন অজ্ঞতাবশত খামচে ধরেছে তখনই স্টারের 5টা চোখা মাথা নরম হাতের তালুতে ঢুকে গেছে। বেশ রক্ত ঝরছে এখন। তরতাজা লাল রক্তগুলো গলগল করে বের হতেই কবজি বেয়ে কনুইয়ে চলে এসছে। রক্তের অবস্থা দেখে একটুও ভয় পায়নি সে। যেই জিপ থেকে নামতে নেবে অমনি আটকে উঠল মেহনুর। বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাড়াতাড়ি জিপের ডেবে যাওয়া জায়গাটা হাত দিয়ে ছুলো। গোলাকার হয়ে ডেবে গেছে খানিকটা। সজোরে ঘুষি মারার জন্য এমনটা হয়েছে। তার মানে আর ভাবতে পারল না মেহনুর। অস্থির হয়ে জিপ থেকে নেমে গেল। রক্তাক্ত হাতের দিকে বেখেয়ালি হয়ে আবার অশ্রু চোখে জায়গাটা স্পর্শ করতে লাগলো। মাহাতিমের হাত কি ক্ষত হয়নি? মেহনুর অজান্তেই না সুযোগে পাগলের মতো মাথা নাড়াতে লাগলো।
ঠোঁট নাড়িয়ে একটাই শব্দ বলতে লাগলো, না 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 না। রক্তাক্ত হাতে জায়গাটা অনবরত স্পর্শ করছিল মেহনুর। বর্ষণের মতো অশ্রু ঝরিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে না না উচ্চারণ করেই যাচ্ছিল।